আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আবারও চলে আসলাম সরলরেখার একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে। সেটি হচ্ছে দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে সেখানে সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ উৎপন্ন হয়। তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি কথাবার্তা বলবো। এটি তোমাদের অ্যাডমিশন এবং একাডেমিক সব জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তোমরা রেডি তো? প্রথমে আমরা কনসেপ্ট পড়বো এবং সেখান থেকে খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে? ওকে। তো চলো আমার সাথে সাথে শুরু করে দাও। ঠিক আছে? দেখো দুইটা সরলরেখা যদি পরস্পরকে এইভাবে ছেদ করে, দুইটা সরলরেখা যদি পরস্পরকে এইভাবে ছেদ করে তাহলে সেখানে দুইটা কোণ উৎপন্ন হয়। এখানে একটা সূক্ষ্মকোণ হতে পারে বা স্থূলকোণ, আর একটা সূক্ষ্মকোণ। তার মানে দুইটা কোণ উৎপন্ন হবে, একটা হবে সূক্ষ্মকোণ আর একটা হবে স্থূলকোণ। বুঝতে পারছো? ওকে। তো যদি স্থূলকোণ হয় বা সূক্ষ্মকোণ হয় তাহলে সেই সংক্রান্ত কি কি কাজ হতে পারে দেখো, চলো সামনে আগাই। তো মনে করো এইটা হচ্ছে একটা প্রথম রেখা, যেই রেখাটা ছেদ করবে এই রেখার ঢাল হচ্ছে এমন, আর এটা হলো দ্বিতীয় রেখা, যেই দ্বিতীয় রেখাটার ঢাল হচ্ছে M2। এখন একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কিন্তু ঢাল নিজেই বের করে নিতে হবে। তাহলে ভাই একটা সরল রেখা যদি সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে ঢাল কিভাবে বের করব, এই সংক্রান্ত কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের। সো ওটা দেখে আসবা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তখন। আর যদি তুমি অলরেডি জানো সরল রেখার ঢাল কিভাবে নির্ণয় করবে তাহলে তো প্রয়োজন নাই। এখন এই ভিডিওতেই আমরা ফোকাস করি এখন। ঠিক আছে? ওই ভিডিওটা দেখে আসবা। তাহলে প্রথমটা হচ্ছে ঢাল M1 এবং দ্বিতীয়টা ঢাল হচ্ছে M2। যদি এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ হয় বা স্থূলকোণ হয় যাই বলো, অপরটা কিন্তু সূক্ষ্মকোণ হবে, তাই না? তার মানে এই যে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ বারবার কেন বলতেছি দেখো, এই বিষয়টা নিয়ে আমি সামনে কথা বলবো। তো দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, ওকে ছেদ করছে। যদি করে তাহলে আমাদের এই যেই কোণে ছেদ করবে, মূলত দুইটা সরলরেখা পরস্পরকে যেই কোণে ছেদ করবে আমাদের কিন্তু সেই জিনিসটা বের করতে হবে, তাই না? তাহলে সেই কোণটাকে আমরা কি ধরলাম? ধরে নাও আমরা সেই কোণটাকে থিটা ধরছি। হতে পারে সেটা সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ হতেই পারে। তাহলে সেই কোণটা আমরা থিটা ধরছি। তো এই ট্যান থিটা সমান কি লেখা যায়? প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 ইন্টু M2। বুঝতে পারছো? খুবই সহজ সরল একটা সূত্র তোমরা দেখতে পাচ্ছ। শুধুমাত্র এই সূত্রটা দিয়ে আমাদের আগামী বেশ কয়েকটা প্রশ্ন আমরা সলভ করব শুধু এই সূত্রটা দিয়ে। ঠিক আছে ভাইয়া? সূত্রটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? ওকে, দেখো এখন তুমি এইখানে মান বসাবা। বসানোর পরে যদি তুমি পজিটিভ মান পাও, কি পাও ভাইয়া? পজিটিভ মান। যদি তুমি পজিটিভ পাও, যদি পজিটিভ পাও তাহলে তোমার কোনটা হবে কি? সূক্ষ্মকোণ। যদি তুমি পজিটিভ পাও তাহলে কোনটা হবে? সূক্ষ্মকোণ। আর যদি তুমি কোনটা নেগেটিভ পাও তাহলে কি হবে? যদি কোনটা নেগেটিভ পাও তাহলে হবে স্থূলকোণ। বুঝতে পারছো ভাই? তাহলে এই নেগেটিভ পাইলে কোনটা হবে? স্থূলকোণ। দেখো এখানে প্লাস মাইনাস পরিবর্তে তুমি সুন্দর আর একটা জিনিস ইউজ করতে পারো। কি? যদি তুমি এই সূত্রটাকে মনে করো যে তুমি এইভাবে প্রয়োগ করবা, tan theta is equals to কত? মডুলাস অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। বুঝতে পারছো? সো তুমি কিন্তু এই কাজটাও করতে পারো। এখানে প্লাস মাইনাসের পরিবর্তে তুমি সরাসরি মডুলাস চিহ্নটা ব্যবহার করতে পারো। তাহলে মডুলাস চিহ্ন ব্যবহার করলে আমরা কি জানি সুবিধা কি হয়? যদি তোমার মডুলাসটা উঠে যায়, তুমি যদি মডুলাসটাকে উঠিয়ে দাও তাহলে কি হবে? অটোমেটিক একটা প্লাস মাইনাস চলে আসবে। সো এই প্লাস মাইনাসের পরিবর্তে তুমি ওই মডুলাসটা দিতে পারো। আচ্ছা, এখন মডুলাসের ক্ষেত্রে যেই বিষয়টা হিসাব রাখবা, যদি তোমাকে বলে সূক্ষ্মকোণ বের করো তাহলে তুমি মডুলাসের মধ্য থেকে যেই মানটা আসে, মডুলাসের মধ্যে যা আসবে সবসময় তো পজিটিভই হবে। সো তুমি পজিটিভ মানটাকে নিবা। আর যদি কোনোভাবে মনে করো এই মডুলাসে হিসাবপত্র করে তোমাকে বললো যে সূক্ষ্মকোণের মান বের করো, তাহলে তুমি অলরেডি পজিটিভ মানটাকে নিবা। আর যদি বলো স্থূলকোণের মান বের করো তাহলে নেগেটিভ মানটাকে নিবা। শেষ। হয়তো এই কথাটা তোমার এখন বুঝতে পারো নাই তুমি, বাট আমি যখন সামনে এগিয়ে যাব তখন কিন্তু তুমি একদম সম্পূর্ণ বুঝে যাবা যে আমি কি বলতে চাচ্ছি। ওকে। দেখো এই কথাটা এখানে লেখা আছে যে মডুলাস চিহ্ন তুমি দিতে পারো। ঠিক আছে? দেখো এই যে পেজ, এই পেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই তোমার জন্য। এই যে চারটা পয়েন্টে আসলে কথাবার্তা বলছে এগুলো কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন সৃষ্টি হয়। সেই বিষয়গুলোকে দূর করার জন্য এই পেজটা আমি কিন্তু তোমার সামনে আনছি। খেয়াল করছো? এই যে যদি দুইটা সরলরেখা পরস্পর কি হয়? সমান্তরাল হয়। যদি দুইটি রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে সমান্তরাল হলে কি হবে ভাইয়া? ঢাল সমান হবে। আমরা কিন্তু এটা জানি। তো সমান্তরাল যদি দুইটা রেখা হয়, মনে করো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখাকে কিন্তু পরস্পর কি করে নাই? ছেদ করে নাই। সো যদি ছেদ না করে তাহলে থিটার মানটা কত হবে? 0 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে কি আমি বলতে পারি যে দুইটি রেখা যদি পরস্পর কি হয় ভাইয়া? সমান্তরাল হয়। দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী যে কোণটা হবে, ছেদকৃত যে কোণটা হবে সেই কোণটা হবে কত? 0। ওকে।
আচ্ছা, যদি লম্ব হয়, বলেই দিছে লম্ব, লম্ব মানে কি এটা একটা রেখা, এটা একটা রেখা। যদি লম্ব হয় তাহলে অবশ্যই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। খুবই স্বাভাবিক বিষয়, এই যে থিটা সমান 90 ডিগ্রি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এত সহজ একটা জিনিস কেন বোঝাচ্ছেন? মনে হতেই পারে, বাট এই সহজ জিনিসটা তোমার কাছে কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায় যখন অ্যাডমিশন টেস্টে আসলে যাও। তখন দেখা যায় অনেক সূত্র টুত্র প্রয়োগ করে অনেক কিছু করার আমরা একটা চেষ্টা করি, কিন্তু আসলে থিটা সমান 90 ডিগ্রি যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় দেখো, যদি তুমি এই ট্যান থিটার মানটা কি পাও, জিরোর চাইতে গ্রেটার পাও। জিরোর চাইতে গ্রেটার মানে কি তুমি পজিটিভ পাও, যেটা আমরা অলরেডি দেখে আসছি। তাহলে তোমার এই কোণটা হবে সূক্ষ্মকোণ। তাহলে থিটাটা কেমন হবে? জিরোর চাইতে বড়, 90 চাইতে ছোট। খুবই স্বাভাবিক বিষয়। আর যদি তুমি লেস দেন জিরো পাও, তাহলে 90 চাইতে বড় হবে, 180 চাইতে ছোট হবে। অর্থাৎ তুমি কি পাবা? স্থূলকোণ পাবা। বুঝতে পারছো ভাই? ওকে। আমাদের কনসেপ্ট মোটামুটি বলতে পারো এখানেই শেষ। আমরা এখন কোশ্চেনে চলে যাব। কনসেপ্ট আমরা নিছি, জি ভাইয়া নেওয়া শেষ। এখন অনেক সুন্দর সুন্দর কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব। দেখো, ওকে, তোমাদের জন্য প্রথমেই একটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। কি প্রশ্ন? দুইটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। তার মানে তোমার কি দেয়া আছে? থিটা সমান দেয়া আছে 45 ডিগ্রি। ওকে, থিটা সমান দেওয়া আছে 45 ডিগ্রি। ওকে, এবং একটি সরলরেখার ঢাল দেয়া আছে। তার মানে কি m1 ইজ ইকুয়ালস টু কত দেয়া আছে? 1। তার মানে একটা সরলরেখার ঢাল দেয়া আছে এবং মধ্যবর্তী যে সূক্ষ্মকোণটা দেয়া আছে, খেয়াল করো শব্দটা, খেয়াল করো, সূক্ষ্মকোণ বলছে এখানে কত কোণ? সূক্ষ্মকোণ। তার মানে সূক্ষ্মকোণ মানে আমাদের এখানে প্লাস এই ব্যাপার স্যাপার। বলছে অপর সরলরেখার নতি কত, তার মানে m2 চাইছে, তাই তো? m2 কত? ওকে, যদি m2 কত এটা চাই, দেখো আমাদের নরমাল যে সূত্র, আমরা কি জানি? tan থিটা ইজ ইকুয়ালস টু, tan থিটা ইজ ইকুয়ালস টু কত জানতাম? যে m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু m2। জাস্ট ওই সূত্রে প্রয়োগ করছি আমরা, বাট এখানে একটা চিহ্ন প্রয়োগ করছি, খেয়াল করছো কি? মডুলাস। তার মানে আমরা মডুলাস চিহ্ন দিয়ে দিছি। তো মডুলাস দেওয়ার বিষয়টা আমি তোমাকে প্রিভিয়াস স্লাইডে বোঝাইছি, এখানে আরেকটু ভালো মতো বোঝাবো। তুমি এখানে মডুলাস দিবা, প্লাস মাইনাসের পরিবর্তে মডুলাস দিবা। ওকে, কোনো সমস্যা নেই। এবার তোমাকে কি বের করতে হবে? এখান থেকে m2 এর মান বের করতে হবে। তার মানে এই মডুলাসটা তোমার কি করতে হবে? উঠাইতে হবে। সো যদি তুমি মডুলাসটা উঠাই দাও, তাহলে থিওরিটিক্যালি তুমি যে জিনিসটা পাবা সেটা কত ভাই বলো তো? 1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তুমি কিন্তু এই জিনিসটা পাবা। কি পাবা? প্লাস মাইনাস 1 পাবা। যেহেতু এখানে 1 আছে, সো এখানে মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস 1 পাবা। মডুলাস উঠানো মানে প্লাস মাইনাস। কিন্তু তোমার যেহেতু সূক্ষ্মকোণ, তার মানে তুমি কোনটা নিয়ে কাজ করবা? ধনাত্মক। তার মানে তুমি এখান থেকে শুধু প্লাস মানটা নিবা। তার মানে তুমি হিসাবপত্র করে আলটিমেটলি কোন মানটাকে নিবা? প্লাস ওয়ানটাকে নিবা, প্লাস ওয়ানটাকে। তারপরে কাজকর্ম করবো। এই যে আর গুণ করছো তুমি, তারপরে হিসাবপত্র করছো। m2 এর মানটা 0। বুঝতে পারছো কিনা ঘটনা? বুঝতে পারছো? দেখো কত সহজে আমরা সলভ করলাম। এখন তুমি যদি এই প্লাস মাইনাসের কনসেপ্ট ইউজ করতে, মনে করো তুমি সূত্রেই লিখছো প্লাস মাইনাস, তখন এই প্লাস মাইনাসটাকে তোমার 2-3 লাইন ক্যারি করে নেওয়া লাগতো। বাট তুমি এখানে না ক্যারি করে মডুলাসকে ক্যারি করতেছো। পরে তোমার যখন প্রয়োজন হচ্ছে তখন তুমি প্লাস অথবা মাইনাস নিজের পছন্দ মতো বসাই দিবা। যেহেতু এখানে সূক্ষ্মকোণ বের করবা, তার মানে তোমার অবশ্যই প্লাস নিতে হবে। সো তুমি কিন্তু প্লাস নিয়ে ফেললা। বুঝতে পারছো ভাই? ওকে। এখন যদি তোমাকে কোনোভাবে বলতো যে এই যে কোণ, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ না, এই কোণটা মনে করো স্থূলকোণ, বললো 135 ডিগ্রি, বললো 135 ডিগ্রি, তখন আমাদের কি কাজ করতাম? তখন আমরা এখানে জাস্ট মাইনাস একটা নিয়ে নিতাম। বুঝতে পারছো? এই 1 প্লাস মাইনাস না, আগে মাইনাস, আগে মাইনাস, আগে মাইনাস নিয়ে নিতাম। কেননা এটা হচ্ছে স্থূল কোণ হইছে। বুঝতে পারছো? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি? 0। তাহলে আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি যে যদি কোনো একটা সরল রেখার ঢাল শূন্য হয়, তাহলে সেই সরল রেখাটার সমীকরণ কি হবে? এটা তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, উত্তর কি বলো তো ভাইয়া? যদি কোনো একটা সরল রেখার ঢাল শূন্য হয়, তাহলে সেই সমীকরণটা বা সেইটা দেখতে কেমন হবে? এই টাইপের কিছু না? অর্থাৎ সেটা হবে কি? সেটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ অথবা এক্স অক্ষের সমীকরণ। বুঝতে পারছো? যদি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ হয়, তখন তো আলটিমেটলি থিটাটা কত হবে? থিটা তো 0ই হবে, তাই না? এই জন্য ঢাল শূন্য। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নেক্সট সেকেন্ড প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি আছে একটু দেখো তো ভাই। দেয়া আছে y is equals to 2। এই যে একটু আগে বললাম, সো y is equals to যদি 2 হয়, তাহলে এখানকার ঢালটা কত হবে? শূন্য। একটু আগে দেখা আসছে না
যে ঢাল যদি শূন্য হয়, ঢাল যদি শূন্য হয় তখন সেটা হবে y ইজ ইকুয়ালস টু বি। সো y ইজ ইকুয়ালস টু বি মানে কি? এটা হচ্ছে তোমার x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ। সো যদি x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ হয় তার তো ঢাল অবশ্যই শূন্য হবে। আচ্ছা, যদি শূন্য হয় তাহলে এখানে ঢালটা কত হবে ভাই? শূন্য। ঢালটা হচ্ছে শূন্য। আর সেকেন্ড যে রেখা, এই রেখার ঢাল কত হবে? আমি কেমনে বের করাইছিলাম ঢাল, মনে আছে? কি জানি ছিল যে মাইনাস মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এই যে মাইনাস মাইনাস কাটা, টু টু কাটা, দ্যাট মিনস 1। বুঝতে পারছো? তাহলে সেকেন্ড যে রেখা, সেই রেখাটার ঢাল কত? m2 ইজ ইকুয়ালস টু 1। ওকে, এখানে বলছে অন্তর্ভুক্ত কোণ বের করো, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করো। তাহলে আমার প্রথম ঢালটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 1, দ্বিতীয় ঢাল হচ্ছে 0। বুঝতে পারছো? এই যে এখানে দেখো চিত্রের মাধ্যমে উপস্থাপন করছে অলরেডি। সেটা কি? যে আমার এই যে রেখা y ইজ ইকুয়ালস টু 2, সো y ইজ ইকুয়ালস টু 2 যদি এটা হয় তাহলে এর ঢালটা কত হবে ভাইয়া? 0 হবে। এর ঢালটা কত হবে? 0। সো যদি এর ঢাল 0 হয় তার মানে m ইজ ইকুয়ালস টু 0। আর আমাদের m2 যেটা আছে, m2, সেই m2 কত? ইজ এ 1। অলরেডি এখানে সূত্র প্রয়োগ করে বের করছে m2 1। কিভাবে বের করছে ভাইয়া? এরা করছে হচ্ছে y ইজ ইকুয়ালস টু কত? mx প্লাস c। y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, এই একটা স্ট্যান্ডার্ড ফরমেশনে প্রকাশ করছে। বাট আমি তোমাদেরকে ঢালের চ্যাপ্টারে পই পই করে বলেছিলাম, পই পই করে কি বলছিলাম? যে মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, এটা হচ্ছে কোন একটা সরলরেখার ঢাল। বুঝতে পারছো ভাই? ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে আমাদের m1 আছে, m2 আছে। এখন আমাকে বের করতে বলছে কি? থেটার মান, তাই তো? থেটার মানটা তুমি কিভাবে বের করবা? খেয়াল করছো থেটার মানটা কিভাবে বের করবা? ওকে, দেখো আমি বলছিলাম না যে থেটার মানটা তুমি কি কাজ করবা? মডুলাস চিহ্ন দিবা। এই যে মডুলাস চিহ্ন দিয়ে তুমি বের করে ফেললা, মডুলাস চিহ্ন দিয়ে বের করে ফেললা, কত পাইছো? 1। তার মানে tan থিটা ইজ ইকুয়ালস টু 1, তার মানে tan এর মান কত? 45 ডিগ্রি। tan এর মান কত? 45 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো এটা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের এই সলভটা আমরা দেখে ফেললাম। বুঝতে পারছো? তোমাদের মনে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা এই উত্তর নিয়ে যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা। বুঝতে পারছো? ওকে, দেখো পরবর্তীতে আরো একটা বেশ ইন্টারেস্টিং এবং কিউট একটা ম্যাথ সলভ করে ফেলি। দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 3, 3 নম্বর কোশ্চেন। কি বলছে? y ইজ ইকুয়ালস টু x, y ইজ ইকুয়ালস টু x এবং 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কোনটি? আচ্ছা, y ইজ ইকুয়ালস টু x আমাদের প্রথমে বুঝতে হবে যে y ইজ ইকুয়ালস টু যদি x হয় তাহলে এর ঢাল সরাসরি 1 বলা যায়। কেন? কারণ আমরা জানি যে y ইজ ইকুয়ালস টু কত? mx প্লাস c। তার মানে সরাসরি এই এমটাই তো ঢাল, তাহলে এখানে ওই এক্স এর সহগ কত? 1। সো প্রথম রেখাটার ঢাল কত? 1, অর্থাৎ m1 সমান কত ভাইয়া? m1 সমান হচ্ছে 1। m1 সমান কত? m1 সমান হচ্ছে 1। ওকে, আচ্ছা, এবার 2x প্লাস 1, এটা খেয়াল করে একটু। 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। যদি এটা কোন একটা রেখা হয় তাহলে সেই রেখাটা কেমন হবে? তার মানে x ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ, এই টাইপের কোন একটা রেখা হবে। সো যদি এই টাইপের কোন একটা রেখা হয় তাহলে থেটার মানটা কত হবে? থিটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এর ঢাল হচ্ছে মানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো যদি কোণ 90 ডিগ্রি হয় তাহলে ঢালের মানটা আমরা কত জানি? ইনফিনিটি। ঢালের মানটা জানি আমরা হচ্ছে ইনফিনিটি। বুঝতে পারছো? সো এই রেখাটার ঢাল হচ্ছে কত? ইনফিনিটি। ওকে, আচ্ছা, এই রেখা যদি ঢাল ইনফিনিটি হয় তাহলে তুমি কি কাজ করতে পারো? প্রশ্ন তোমার আসবে, প্রশ্ন আসবে কি যে তোমাকে বলছে অন্তর্ভুক্ত কোণটা বের করো, অন্তর্ভুক্ত কোণটা বের করো, তাহলে কি কাজ করবে? দেখো চিত্রটা খেয়াল করো। আমার যে এই যে আমি চিত্রটা আঁকাইছিলাম তোমার এখানে, ওই চিত্র আঁকাইছি, এই যে এখানে আঁকাইছি এটা। সো এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার দ্বিতীয় সরলরেখা। এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা। আর আমরা জানি যে মূল বিন্দুগামী সরলরেখা কত? y ইজ ইকুয়ালস টু mx, সরাসরি এইটা। তার মানে এই যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করবে, এই যে এই কোণ, এই কোণ, এটাই তো হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, তাই না? আমাদেরকে এটাই বের করতে হবে। তো যদি আমরা এটা বের করতে চাই, খেয়াল করো, এটা তো 90 ডিগ্রি। এবার আমাদের যে যেই ঢালটা আসছে সেই ঢালটা কত? সেই ঢালটা হচ্ছে 1। সো ঢাল যদি 1 হয় তাহলে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অবশ্যই 45। তাহলে এই কোণটা হচ্ছে 45। বুঝতে পারছো? তাহলে হিসাব করতে যদি তুমি করো, একটা জিনিস চিন্তা করো, একটু বুঝো, বুঝলেই হবে, জিনিসটা বোঝা খুব জরুরি। এই কোণটা কত? 45। আর এই টোটালটা কত? 90। টোটালটা হচ্ছে 90, তাহলে এইটুকু 45। তো আমার যদি বের করতে বলে, আমাকে বের করতে বলছে কি? আমার তো বের করতে বলবে হচ্ছে
আমাকে তো বের করতে বলবে হচ্ছে এইটুকুর মানই, তাই না? সো যদি আমাকে এইটুকুর মানই বের করতে বলে, এই যে এইটুকু এইটুকু, ওইটুকু কত হবে? 90 থেকে 45 বাদ দিবা, তাহলে কত হবে? 45 ডিগ্রি। তার মানে আমাদের 45 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? এই যে 45 ডিগ্রি সুন্দর মতো বলা আছে। বুঝতে পারছো জিনিসটা? মানে এটা আমরা একটু কনসেপ্ট দিয়ে করলাম আর কি। এটা আমরা তো এই নর্মালি সূত্র যে আমরা জানতাম tan θ = m1 - m2, ওই সূত্র আমরা প্রয়োগ করে না করে একটু কনসেপ্ট দিয়ে করলাম। মোদ্দা তো এটাই যে রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণ তোমাকে কত বের করতে বলছে। বুঝতে পারছো? দেখো এই ম্যাথটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল, তাই না? বুঝতে পারছো তোমরা? যদি না বুঝো ভিডিওটা দ্বিতীয়বার দেখে নেবা, আশা রাখি বুঝে দেবা। ওকে, আচ্ছা, নেক্সট। নেক্সট কি প্রশ্ন আছে? নেক্সট আরেকটা প্রশ্ন আছে, খেয়াল করো। বলছে এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের মান কত? এই যে সূক্ষ্মকোণের মান, সূক্ষ্মকোণ বলাই মানে কি আমাদের পজিটিভ মানকে নিতে হবে। সূক্ষ্মকোণ বলা মানে আমাদের পজিটিভ মানকে নিতে হবে। দেখো প্রথম সরলরেখার ঢাল কত? আমি বলছি ঢাল কিভাবে নির্ণয় করে, ঢাল কিভাবে নির্ণয় করে, -(x) এর সহগ দাও, -(y) এর সহগ, তাহলে -1 মাইনাস কাটা, দ্যাট মিন্স √3। তাহলে প্রথম সরলরেখার ঢাল হচ্ছে √3 এবং দ্বিতীয় সরলরেখার ঢাল কত ভাই? y = b, তার মানে দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে 0। দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে 0 বিকজ সমীকরণটা এমন, ও সরি, y = b মানে এটা না, এটা y = b। সো এর ঢাল কত? 0। তাহলে দ্বিতীয়টার ঢাল হচ্ছে 0, প্রথমটার ঢাল হচ্ছে √3। তুমি জাস্ট সূত্রে ফলাই দিবা, তুমি জাস্ট এই বেসিক সূত্র দেখো, এখানে সব সুন্দর মতো বলাই আছে তোমার। বের করলা ঢাল, আমি বলছি না সরাসরি ঢাল বের করবা, কোনো সমস্যা নেই, এভাবে করতে পারো, সরাসরি ঢাল বের করতে পারো। আচ্ছা, এখানে দ্বিতীয় ঢাল হচ্ছে 0, তো ঢাল বসাই দিবা। যেহেতু বলছে কি কোণ ভাইয়া? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে তোমার এই মডুলাসের বাইরে যে মানটা হবে, এই যে মানটা হবে, এই মানটা কি হবে? প্লাস মান তোমার নিতে হবে, প্লাস মান, যেহেতু সূক্ষ্মকোণ বলছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন অ্যাড করে দেই, যে তোমার এই যে বারবার বলতেছি ঢালটা এইভাবে বের করতেছে ওনারা, আমরা বের করতেছি আমাদের ফর্মুলাতে। এখন দুইটার মধ্যে কোনটা আসলে কোথায় অ্যাপ্লিকেবল? তুমি যদি অ্যাডমিশন টেস্ট হও তাহলে তোমার এটা অ্যাপ্লিকেবল অবশ্যই। আর তুমি যদি একাডেমিক হয়ে থাকো, তুমি যদি একাডেমিক হয়ে এই ভিডিওটা দেখো, তাহলে তোমার জন্য এটা প্রয়োগ করতে হবে। ঢাল নির্ণয়ের জন্য তোমাকে y = mx + c এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ঢাল নির্ণয়ের জন্য যদি কোনো একটা সরলরেখা থাকে, সেই সরলরেখা থেকে ঢাল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে এটা, তুমি যদি একাডেমিক হও। আর তুমি যদি অ্যাডমিশন হও, ইউ আর লিমিটলেস, তো তুমি যে কোনো সূত্র প্রয়োগ করতে পারো। বুঝতে পারছো? ক্লিয়ার? গট ইট? ওকে, দেখো নেক্সট। নেক্সট আমরা চলে যাই। নেক্সট, এখানে তো প্রশ্ন উত্তর বুঝতে পারছো আশা রাখি। নেক্সট, আমাদের নেক্সট কি আছে ভাই বলো তো? নেক্সট আরো একটা প্রশ্ন আছে, বলছে এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণ এর মান কত? সেম টাইপের প্রশ্ন। তাহলে প্রথম সরলরেখার ঢাল কত হবে? -2/3। দ্বিতীয় সরলরেখার ঢাল কত হবে? -1/2। সো দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে -1/2, প্রথমটা হচ্ছে, সরি, দ্বিতীয়টা হচ্ছে হাফ এবং প্রথমটা হচ্ছে -2/3। তাহলে এই যে বের করছো দুইটা ঢাল, কিচ্ছু না, জাস্ট তারপরে সূত্র প্রয়োগ করছো। এবার যেহেতু বলছে কি কোণ? সূক্ষ্মকোণ, তার মানে তোমার মানটা হবে কি? পজিটিভ। সূক্ষ্মকোণ বলা মানে পজিটিভ মানকে তুমি নিবা। মডুলাসের মধ্যে তো অবশ্যই পজিটিভ আসবে, মডুলাসের মধ্যে তো আসবেই পজিটিভ। বাট তোমার যেহেতু সূক্ষ্মকোণ বলছে, তার মানে তুমি এই মানটা কি নিবা? পজিটিভ নিবা, নেগেটিভ কিন্তু নিবা না। যদি বলতো স্থূলকোণ, তখন তুমি নেগেটিভ মান প্রয়োগ করতে পারতে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, যদি বুঝে থাকো তাহলে এখানে হিসাবপত্র করে এই যে বের করেছে যে টেনের মানটা কত হবে, অর্থাৎ কোণের মানটা কত হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, নেক্সট। নেক্সট আমরা দেখি নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে এই টাইপের প্রশ্ন অলরেডি আমরা সলভ করে আসছি। এই যে x = সামথিং, এত রেখার ঢাল মধ্যবর্তী কোণের সূক্ষ্ম কোণের মান কত? এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা সলভ করে আসছি অলরেডি, তাই না? যে এই একটা রেখা, এই একটা রেখা, এদের মধ্যবর্তী কোণ হলো এটা। একটা কোশ্চেন সলভ করছিলাম, মনে আছে? তারপরেও তুমি যদি মনে করো যে আমি আবার একটু বুঝতে চেষ্টা করব, সেক্ষেত্রে আমি আবার একটু বুঝাই দিচ্ছি। প্রথম যে এই যে x = a, এই রেখাটার হচ্ছে ঢাল হলো ইনফিনিটি। ঢাল ইনফিনিটি হওয়া মানে কি? সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা যদি হয় এরকম যে x = a, এটা হলো হচ্ছে x = a, ঠিক আছে? আর আমার অপর যে রেখাটা আছে কত আছে? এই যে এত, তাহলে এই রেখাটা মনে করো কি কাজ করতেছে, এরকম কিছু একটা করতেছে। ধরে নাও সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করবে, কত? এই রেখাটার ঢাল কত? 60 ডিগ্রি। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমার মূলত চাইছে কি? মূলত চেয়েছে হচ্ছে যে এই যে রেখা x = a এবং অপর রেখা এর মধ্যবর্তী কোণ কত? এই যে
30 ডিগ্রি, বিকজ এই দুটো যোগ করে তো 90 ডিগ্রি হয়। বুঝতে পারছো? তো তুমি কিন্তু সূত্রের চক্করে পড়া যাবে না। আমার ঘটনা বুঝতে পারছো ভাই? তোমার এই সূত্রের চক্করে কিন্তু তোমার পড়াই যাবে না। তুমি যদি সূত্রের চক্করে পড়তে যাও তাহলে কিন্তু কনফিউশন সৃষ্টি হতে পারে। কোন বিষয়টা নিয়ে বলতে পারবা যে কোন বিষয়টা নিয়ে কনফিউশন সৃষ্টি হতে পারে? এই যে একটা বেসিক কনসেপ্ট, এই কোশ্চেনটা সলভ করতে তোমার বোর্ডে বলো, বোর্ডে তুমি 1 মিনিট পাবা এবং অ্যাডমিশন টেস্টে তুমি পাবো 45 সেকেন্ড, আমি সর্বোচ্চ ধরে নিচ্ছি 45 সেকেন্ড। তাহলে এই কোশ্চেনটা সলভ করতে যদি 45 সেকেন্ড পাও তাহলে সেক্ষেত্রে তোমার এই চিত্রটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। বাট তুমি যদি সূত্র প্রয়োগ করতে যাও, কোন সূত্র? এই যে ট্যান থিটার ওই সূত্র, ট্যান থিটার যদি সূত্র প্রয়োগ করতে যাও m1 - m2 1 + m1 * m2, এখানে কিন্তু কনফিউশন সৃষ্টি হয়ে যাবে বিকজ একটা ঢালের মান তুমি ইনফিনিটি পাইছো, তাই না? সো যদি একটা ঢালের মান তুমি ইনফিনিটি পাও ভাইয়া, তাহলে কিন্তু তুমি আসলে এই সূত্রটা প্রয়োগই করতে পারবে না, তোমার একটু কনফিউশন সৃষ্টি হবে। ঠিক আছে? সো এই টাইপের প্রশ্ন একটু বেসিক দিয়ে বুঝবা, চিত্র থেকে সলভ করার চেষ্টা করবা। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্ন এবং এই ছিল হচ্ছে উত্তর। ওকে, নেক্সট দেখি আমাদের নেক্সট কি আছে। নেক্সট একটা খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন করছে যে একটা বর্গক্ষেত্রের একটি কর্ণের সমীকরণ। তার মানে একটা বর্গক্ষেত্রের কর্ণের সমীকরণ মনে করে, এটা যে বলে দিছে এখানে অলরেডি, আমি ধরে নিচ্ছি এটা এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটা কর্ণের সমীকরণ। ওকে, আচ্ছা, সে কর্ণের সমীকরণ দেওয়া আছে এত, এই কর্ণের উপর একটি শীর্ষবিন্দু হচ্ছে এ সমান এত, শীর্ষবিন্দু এ সমান এত, মানে এখানে একটা বিন্দু দিয়ে দিছে। আসলে বিন্দুটা এখানে চিন্তা করো তুমি, শীর্ষবিন্দুটা এ এইখানে চিন্তা করো, কত 1 এবং 2, তুমি এখানে চিন্তা করো যে শীর্ষবিন্দুটা তোমার এখানে আছে। ওকে, তুমি এই জিনিসটা একটু চিন্তা করে নাও। তাহলে বর্গের শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে যে এ বিন্দুগামী বর্গক্ষেত্রের বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, তোমাকে প্রশ্নে আসলে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে কি, এই সমীকরণটা দেওয়া আছে, এই বিন্দুটা দেওয়া আছে, বের করতে বলছে যে এই বিন্দুগামী অপর যে দুইটা বাহু, এই যে একটা বাহু, এটা একটা বাহু, তাই না? তাহলে এই হচ্ছে একটা বাহু, খেয়াল করো, এই হচ্ছে একটা বাহু আর এই হচ্ছে একটা বাহু। তোমাকে জাস্ট এই দুইটা বাহু কি বের করতে বলছে ভাইয়া? সমীকরণ বের করতে বলছে, সমীকরণ। এখন আমি বলি, এই কোশ্চেনটা কিন্তু বোর্ডের জন্য আসতে পারে, অর্থাৎ বোর্ডের খ অথবা গ এর জন্য করার মতো একটা প্রশ্ন, বোর্ডে খ এবং গ এর করার মতো প্রশ্ন। বাট এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে, অ্যাডমিশন টেস্টে কিন্তু খ বা গ বলে কিছু নেই, অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র এমসিকিউ হবে কিছু জায়গা ছাড়া। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তোমার রিটেন আছে, তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার এই রিটেনে এই কোশ্চেনটা সলভ করা লাগতে পারে, বা কোশ্চেন যদি করে তাহলে বেসিক নিয়মে তোমাকে করতে হবে। বাট ইঞ্জিনিয়ারিং বলো অথবা অ্যাডমিশন টেস্ট বলো, যেখানেই বলো, আমাদের তো আসলে এমসিকিউ বেসড আমরা বেশিরভাগই পড়াশোনা করে থাকি। সো আমি এখান থেকে যদি এমসিকিউ টাইপের কিছু জানতে চাই, তাহলে প্রথম আমি যে কাজটা করব, যদি এখানে এমসিকিউ এর অপশনগুলো থাকতো তাহলে আমি প্রথম এই টাইপের প্রশ্ন কি করব, অপশন টেস্ট। কি করব? অপশন টেস্ট। এই জিনিসটা বুঝতে হবে, অপশন টেস্ট, আগে অপশন টেস্ট করব। অপশন টেস্টটা কি খেয়াল করো, অপশন টেস্ট বলতে কি, যে আমার যেই রেখা দুইটা পাওয়া যাবে, এই যে একটা রেখা এবং এই যে একটা রেখা, এই রেখা দুইটা পাওয়া যাবে না, এই রেখা দুইটাই তো বর্গের এই বিন্দুগামী বাহু, মানে এই বিন্দু এবং বাহু বরাবর দুইটা রেখা, এই দুইটাই তো। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত খেয়াল করতো ভাই একটু, এই দুইটার মধ্যবর্তী কোণ কত একটু খেয়াল করো তো, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? সো 90 ডিগ্রি হওয়া মানে কি? 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে ওই রেখা দুইটি পরস্পরের লম্ব হবে। সো পরস্পরের লম্ব হওয়া মানে কি, তাদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস হবে। খেয়াল করো তো, এই যে রেখাটা আছে এখানে আমরা পেয়েছি হচ্ছে 23x - 7y, তাহলে প্রথমটা পাইছি কত, 23x - 7y প্লাস সামথিং, আর পরেরটা কত পাইছি খেয়াল করো তো, পরেরটা কত পাইছি আমরা, পরেরটা পাইছি হচ্ছে 7x + 23y, 7x + 23y, খেয়াল করো, 7x + 23y প্লাস সামথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এই রেখাটার ঢাল কত, -7/23, এবং প্রথম রেখাটার ঢাল কত, 23/7, তুমি গুণ করে দেখো -1ই পাবা। তার মানে তুমি এখান থেকে সলিউশন করে যে দুইটা রেখা পাইলে সেই দুইটা রেখা কিন্তু পরস্পর লম্ব, তাই না? তাহলে তুমি অপশন টেস্ট, তোমার যদি ইউনিভার্সিটিতে আসো, আমি এখানে আসলে অপশনটা লিখি নাই, অপশনটা তুলি নাই, বাট তোমার যদি অপশন থাকতো তাহলে তোমাকে কি করতে হইতো ভাই বলো তো, যদি অপশন থাকতো তাহলে তুমি অপশন টেস্ট মেথড প্রয়োগ করবা। তার মানে এই দুইটি রেখা পরস্পর কি হবে, পরস্পর হচ্ছে লম্ব, তার মানে তাদের ঢাল দ্বয়ের গুণফল কত, -1। যদি ঢাল দ্বয়ের গুণফল -1 হয় তাহলেই তো তারা পরস্পর লম্ব হবে, তাহলে এই শর্তটা প্রয়োগ করো।
পূরণ করবে। এবার মনে করো ভাই, এটা আমি বললাম যে হচ্ছে তোমার বেসিক তো না, শর্টকাট, মানে অপশন টেস্ট মেথড। আর তোমার যদি এটা রিটেনের জন্য আসে তখন কি করবা? তখন তো এখানে সলিউশন দেয়াই আছে। রিটেনের জন্য যদি তোমার সলিউশন তো দেয়াই আছে খুব সুন্দর মতো, দেখো আমি বোঝাই দিচ্ছি তারপরেও। ওকে, দেখো এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কর্ণ যে আছে, এই যে কর্ণ, খেয়াল করছো? এই কর্ণের ঢাল আমরা বের করতে পারবো, যেহেতু কর্ণের সমীকরণ দেওয়া আছে। কর্ণের সমীকরণ দেওয়া আছে না? সো কর্ণের ঢাল আমরা বের করতে পারবো, খেয়াল করো, কর্ণের ঢাল বের করতে পারবো। ওকে, আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কর্ণে আমরা জানি যে বর্গের কর্ণ সবসময় কি কাজ করে? বর্গের কর্ণ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা কোণে ভাগ করে, এটা তো আমরা জানি। সো যদি তাই হয় তাহলে এই যে রেখা, সেই রেখার সাথে এই যে রেখাটা আছে, মানে যে দুইটা রেখা তুমি পাবা, তারা কিন্তু পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি। তার মানে তাদের মধ্যবর্তী উৎপন্ন কোণ কত, অর্থাৎ এই রেখা দুইটির মধ্যবর্তী উৎপন্ন কোণ কত? 45 ডিগ্রি। জাস্ট ওই কনসেপ্টটাকে তুমি কাজে লাগাবা, যে অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তাহলে এই যে রেখা, সেই রেখাটার ঢাল আমি ধরে নিচ্ছি এম, আর এই কর্ণের ঢাল তো দেয় আছে। ওখান থেকে তুমি হিসাবপত্র করে এখানে এম এর কয়টা মান পাবা? দুইটা, একটা প্লাস নিয়ে আর একটা মাইনাস নিয়ে। তাহলে এম এর ওই দুইটা মান নিয়ে তুমি জাস্ট খালি দুইটা সমীকরণে বসাই দিবা। বুঝতে পারছো? এম এর জাস্ট ওই মান নিয়ে দুইটা সমীকরণে বসাবো। তাহলে তুমি কি পাবা? তুমি যে নির্ণেয় যে রেখাটা আছে সেই রেখার ঢাল পাইলা। তাহলে তুমি চিন্তা করো তো, তুমি কি এটা জানো না যে নির্দিষ্ট একটা বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত হবে? এই জিনিসটা কি জানো? এই যে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, আমরা কিন্তু এটা দেখাইছি। আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট কোন একটা সরলরেখা সমীকরণ কিভাবে নির্ণয় করে সেই জিনিসটা কিন্তু দেখিয়ে আসছি। বুঝতে পারছো? সেই জিনিসটা তোমরা এমনি বেসিক বিষয় জানো। কারণ ভাই এই বিন্দুটা কত পাবো? x1 y1, এই বিন্দুটা কই পাবো? x1 1 বিন্দুটা কই পাবো? এই যে একটা বিন্দু দেয়া আছে না, এ বিন্দু দেয়া আছে না? সো ওই এ বিন্দুই তো এই প্রদত্ত বিন্দু দুইটা। বুঝতে পারছো? ম্যাথটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ইন্টারেস্টিং ম্যাথ। এবং এটা আমি বারবার বলছি না যে বোর্ডে খ অথবা গ এবং অ্যাডমিশনে রিটেন আসতে পারে, বিশেষ করে ঢাবি রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা ঢাবি রিটেন, ডিউ রিটেন, ডিউ রিটেন এই টাইপের জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো এখানে সুন্দর মতো সলিউশন দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলোকেই নিয়ে সামনে আগাইছে। বুঝতে পারছো? এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত? 2, 2 ছিল যেহেতু বিন্দুটা 2, প্লাস এম ইন্টু এক্স মাইনাস x1। তো এম এর মানটা তুমি বের করবে, এম এর মানটা বসাই দিয়ে জাস্ট দুইটা সমীকরণ পাবা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। ঠিক আছে? ওকে, দেখো পরবর্তীতে কি প্রশ্ন করছে। পরবর্তীতে প্রশ্ন করছে যে y ইকুয়ালস টু এত এবং এত রেখাদ্বয়ের মধ্যে অন্তর্গত সূক্ষ্মকোণের মান কত? ভাই একই প্রশ্ন, প্রশ্ন আসলে একই প্রশ্ন, দুইটা ঢাল বের করবা। এই যে এইখান থেকে দুইটা পদ্ধতি প্রয়োগ করছে, দুইটা পদ্ধতি প্রয়োগ, সেটা হচ্ছে y ইকুয়ালস টু ওই কনসেপ্ট প্রয়োগ করছে। আমি বলছি না বোর্ডে তুমি যদি হও তাহলে এই পদ্ধতি প্রয়োগ করবা। সেখান থেকে দুইটা ঢাল বের করছি, ঢাল বের করার পর tan থিটা ইকুয়ালস টু আমরা সূত্রে ফালাইছি। যেহেতু এটা কি ভাই, সূক্ষ্মকোণ, সো আমরা প্লাস মানটাকে অ্যাকসেপ্ট করছি। যেহেতু এটা সূক্ষ্মকোণ, যেহেতু এটা সূক্ষ্মকোণ, সো সূক্ষ্মকোণ জন্য আমরা এটাকে প্লাস মাইনাস মানটাকে অ্যাকসেপ্ট করছি। বুঝতে পারছো? সো জাস্ট ওই প্লাস মানটা দিয়ে তারপরে জাস্ট কাজ করবো। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমরা দেখি পরবর্তীতে কি ম্যাথ আছে। ওকে, এই যে পরবর্তীতে দেখো খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ বলছে। এই যে একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা, হিসাব করে তো এই সরলরেখার ঢাল কত? এই সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস পি। সেকেন্ড সরলরেখার ঢাল কত? সেকেন্ড সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস পি। তাহলে দুইটা সরলরেখা যদি ঢাল সমান হয় তাহলে তারা পরস্পর কি ভাই? সমান্তরাল সরলরেখা। আর যদি দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? থিটা সমান 0। এই যে এখানে দেখো সুন্দর মতো বলা আছে, কত সুন্দর মতো ব্যাখ্যাটা দিয়ে দিছে না, যে সবগুলা ঢালই হচ্ছে মাইনাস পি। ঢাল সমান, যদি ঢাল সমান হয় তাহলে কি হবে ভাইয়া? যদি ঢাল সমান হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে। আর যদি তারা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, দেখো খুবই সহজ একটা প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্নটা আমাদের কি হতে পারে? এই যে এই টাইপের প্রশ্ন আমরা অলরেডি একটু আগে সলভ করে আসলাম, একটু আগে সলভ করে আসছি।
ওই যে বর্গনীয় একটা ছিল না, দেখো এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায়, তাহলে এত বিন্দুগামী আমি আগে ধরে নিই যে এত বিন্দুগামী রেখাটা হবে এরকম। আমি আগেই বলতেছি এত বিন্দুগামী রেখা কোনটা হবে, এইটা। এত বিন্দুগামী রেখা হবে এটা, ঠিক আছে। আচ্ছা আমি একটু আবার লিখি, ওই বিন্দুগামী রেখা হবে এটা, m ইন্টু এক্স প্লাস ওয়ান। ওই বিন্দুগামী রেখা হবে হচ্ছে এটা, এটা ওই বিন্দুগামী রেখা হবে। এখন প্রশ্ন হচ্ছে এমটা বের করব কিভাবে। দেখো এই যে এই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাদের ওই ট্যান থিটার কনসেপ্ট যদি আমরা ইউজ করি, ট্যান থিটার কনসেপ্ট ইউজ করলে প্লাস মাইনাস হবে। যেহেতু বলছে কি যে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে থিটার মানটা বলে দিছে, তাহলে তুমি যদি একবার প্লাস মান নাও, প্লাস মান নিলে এম এর একটা মান পাবা। আবার যদি মাইনাস মান নাও, যদি মাইনাস নাও তাহলে এম এর আর একটা মান পাবা। বুঝতে পারছো? প্রশ্নটা পড়ো একটু, সময় নিয়ে প্রশ্নটা পড়ো। অলরেডি আমরা বর্গের থেকে এই টাইপের সলভ কিন্তু করে আসছি। বর্গ থেকে কি সলভ করছি, যে শীর্ষবিন্দু দেওয়া ছিল একটা এবং একটা কর্ণের সমীকরণ দেওয়া ছিল, সেম টাইপের কনসেপ্ট এখানে ইউজ করা হয়েছে, সেম টাইপের সম্পর্কই। বুঝতে পারছো? তাহলে আমরা ওই সেম ভাবেই সলভ করব, যেহেতু এত বিন্দুগামী। এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবং রিটেনের জন্য ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন, ঠিক আছে। ওকে, সো এরা পরস্পর সেট করলো বা কেমনে কি করলো সেটা তাদের বিষয়। বুঝতে পারছো? ওকে, দেখাই ছিল সমাধান আগের প্রশ্নের মতো একদম হুবহু, এই যে এত বিন্দুগামী রেখা সমীকরণ কত, অলরেডি আমি যেটা উপরে লিখে দিছি। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। নেক্সট নেক্সট একটা প্রশ্ন চলে যায়। নেক্সট প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 এত এবং এক্স ইজ ইকুয়ালস টু 0 এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাপ। ওই সেম বিষয়, সেম প্রশ্নই। দেখো এক্স প্লাস ওয়াই রেখাটা হচ্ছে এটা, এক্স প্লাস ওয়াই রেখাটা হচ্ছে এইটা, আর এক্স ইজ ইকুয়ালস টু 0 মানে কি, এর ওয়াই অক্ষের সমীকরণ। এই যে এক্স ইজ ইকুয়ালস টু 0, তাহলে মধ্যবর্তী কোণ কত ওটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম যে রেখাটা পাইছো, প্রথম রেখাটার ঢাল হচ্ছে -1, তার মানে এটা আলটিমেটলি টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 135, যেহেতু -1, তাই না। মধ্যবর্তী কোণ কত, 135, আর এটা হলো 90। তাহলে 135 থেকে তুমি 90 বাদ দিবা। এই যে এইখানে দেখো, এইখানে জাস্ট আমাদের ওই কাজটা করা হয়েছে, যে টোটাল হচ্ছে 135, 135 থেকে তুমি যদি 90টা বাদ দাও, তাই তো রেখা ধরে মধ্যবর্তী কোণ হয়। এখানে অন্য নিয়মে করছে, বাট আমাদের কনসেপ্টটা বুঝো। আমরা 135 থেকে বাদ দিব হচ্ছে আমাদের 90, তাহলে হবে কত, 45। জাস্ট ওইটাই হলো আমার এই 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 কোণটুকু, এই কোণটুকুর মান। দেখো এই কোণটুকুর মান হচ্ছে 45, বাদ বাকি যে বড়টা আছে এটা 135, ছোটটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? ওকে, আচ্ছা তো এখানে খেয়াল করে এই যে 45 ডিগ্রি। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা দেখো পরবর্তী যে ম্যাথটা আছে সেটা সলভ করি। পরবর্তী কি ম্যাথ আছে? প্রশ্ন সেম, একদম সেম প্রশ্ন। এত একটি সরলরেখা এবং এত রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি, প্লাস, সূক্ষ্মকোণ মানে প্লাস, সূক্ষ্মকোণ মানে প্লাস। সো এটা দেখা আসছে অলরেডি, এই টাইপের জিনিসপত্র অলরেডি আমরা এর আগে দেখে আসছি, খুবই সহজ ভাবে দেখে আসছি। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো এখানে সুন্দর মতো সলভ দেওয়া আছে, সেম নিয়ম, সেম পদ্ধতি। বেশ কিছু আমরা কিন্তু প্রশ্ন সলভ করলাম, সেম টাইপের কনসেপ্ট কেরা দাঁড় করাইছে। ওকে, দেখো লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার খেয়াল করো। বলা হচ্ছে এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। তো তুমি যদি একটা জিনিস খেয়াল করো, যে এই যে দুইটা রেখা আছে, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার যদি তুমি ঢাল বের করো, খেয়াল করো তুমি, একজনের ঢাল হচ্ছে 1/√3, আরেকজনের ঢাল হচ্ছে -√3। তো এদের যদি গুণ করো ঢাল দেয় তাহলে কত হয়, -1। সো আমরা জানি যে দুইটা সরলরেখা যদি ঢাল দেয় গুণফল -1 হয়, তখন তারা কি হয়, পরস্পর লম্ব। এই যে প্রথম যে 4টা স্লাইড পরে আসছিলাম মনে আছে, মানে একটা একটা পেজের মধ্যে 4টা কনসেপ্ট ছিল, যে কোন ক্ষেত্রে কোন কোন কেমনে কি হয়, সেই বিষয়টা কিন্তু আসছে। বুঝতে পারছো? ওকে, সো দেখো আমাদের এই বিষয়টা একদমই জটিল ছিল না। আমাদের এই যে সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা বা দুইটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ নির্ণয় করা, এটা কিন্তু খুব বেশি জটিল ছিল না। বুঝতে পারছো? সো আমি তোমাদেরকে চেষ্টা করছি কনসেপ্টটা বোঝানোর, এবং এই সাথে রিলেটেড যা প্রশ্ন আসতে পারে সম্ভাব্য বেশ কিছু টাইপের প্রশ্ন তোমাদের সামনে সলভ করিয়েছি। তো আশা রাখি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তারপরেও যদি ক্লাস সম্পর্কে কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে। পরবর্তীতে আমরা তোমাদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। যাই হোক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।
ধন্যবাদ।